উত্তরা সংবাদের এই মুখোমুখি অনুষ্ঠানে সকলকে স্বাগত। আমার সঙ্গে রয়েছে অভিক দাস। আলিপুরদুয়ার ম্যাক উইলিয়াম উচ্চ বিদ্যালয়ের অভিক দাস এবছর রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে। অভিক, প্রথমে বলো কেমন আছো তুমি? হ্যাঁ, অবশ্যই ভালো আছি। সব শিক্ষক শিক্ষিকাদের আশীর্বাদে এবং আমার ভাই বোন, আমার ছোট ভাই বোন, তারপরে আমার যারা বন্ধু, তাদের সবার শুভেচ্ছা এবং ভালোবাসায় আজকে আমি খুব ভালো আছি এবং তাদের সবাইকে আজ আমি ধন্যবাদ জানাতে চাই। বিদ্যালয়ে আজ তোমাকে নিয়ে একটা শোভাযাত্রা করলো, কেমন লাগলো? হ্যাঁ, অবশ্যই খুব ভালো লাগলো এবং এমন একটা শোভাযাত্রা আয়োজন করার জন্য আমি আমার স্কুল কর্তৃপক্ষকে অবশ্যই ধন্যবাদ জানাবো। স্কুলের সব শিক্ষক শিক্ষিকাকে আমার প্রণাম জানাবো এবং যেসব ভাইরা এবং আমার বন্ধুবান্ধবরা, আমার সমবয়সী যারা আজ আমার সাথে হাঁটলো, তারা সবাই আমাকে এতটা আনন্দ দিয়েছে যে ভাষায় আমি ব্যক্ত করতে পারছি না। আচ্ছা অভিক, দুদিন আগে যেদিন উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ হবে, সকালবেলায় মানে কী করেছো বা সকালবেলায় কি কখনো ভেবেছো যে তুমি প্রথম হবে বা মেধা তালিকায় থাকবে? আমি এমনিতে সকালবেলাটা নর্মাল যে আমার রুটিন, অর্থাৎ পড়াশোনার রুটিন মেনেই চলেছি। ভিতরে একটা উত্তেজনা তো ছিলই, কারণ আমার অ্যানালাইসিস অনুযায়ী আমার মার্কস মোটামুটি আমি হিসাব করে রেখেছিলাম যে 495 to 497 হবে। 496 হয়েছে, মানে গড়টাই হয়েছে। আচ্ছা, হ্যাঁ, 495 থেকে 497 এটা আমি ভেবে রেখেছিলাম। এবং গত কয়েক বছরের এইচএসের ফল অনুযায়ী আমার 1 থেকে 5-এর মধ্যে থাকার সম্ভাবনা যথেষ্ট ছিল, কারণ আমি পরীক্ষা যথেষ্ট ভালো হয়েছিল এবং আশাবাদী ছিলাম যে 1 থেকে 5-এর মধ্যে আমি থাকতে পারবো। তো যখন টিভির পর্দায় বসে প্রথমেই আমার নাম শুনলাম, তখন খুব খুশি হয়েছি। মানে কোথাও কি কোনো কি মনে হয়েছিল অভিক দাস অন্য কেউ থাকতে পারে? যখন স্কুলের নামটা বললো ম্যাক উইলিয়াম উচ্চ বিদ্যালয়, তখন একদম তো কনফার্ম হয়ে গেলে। হ্যাঁ, অবশ্যই। সেই সময় প্রথম কার ফোন এলো বা কে কি বললো? কি বললো? প্রথম এখন ঠিক আমার মনে পড়ছে না, তবে আমার স্কুলের শিক্ষক শিক্ষিকা, একজন মাননীয় শিক্ষক ফোন করেছিলেন তখন সম্ভবত, এবং সম্ভবত আমার মামাও আমাকে ফোন করেছিলেন তখন। তাদের কাছ থেকেই ফোন পাই এবং তারপরে তো সমানে ফোন আসতেই থাকে। সেই মুহূর্তটা কেমন ছিল, মানে কেমন লাগছিল ভেতরে? অবশ্যই খুব ভালো লাগছিল এবং রেজাল্ট ঘোষণা হওয়ার কিছুক্ষণ পর আমি চুপচাপ বসেছিলাম। মানে মনের ভিতরে যে উত্তেজনা চলছিল সেটা প্রশমিত হতে একটু সময় লেগেছিল, তাই আমি চুপচাপ কিছুক্ষণ বসেছিলাম। তারপরে উত্তেজনা প্রশমিত হতে আমি আবার নিজের জায়গায় আসলাম। সোশ্যাল মিডিয়া তো করা হয় না? সোশ্যাল মিডিয়া আমি নেই। মানে সেই সময়টাতে তো মানে সোশ্যাল মিডিয়ায় অভিককে নিয়ে একদম হইচই, তোমার ছবি, তোমার একটা নাম জুড়ে প্রচার, মানে একদম রাজ্য জুড়ে প্রচার চলছিল। মানে সেটা বন্ধুদের কাছ থেকে শুনছিলে বা আত্মীয় পরিজনদের কাছে, মানে কি শুনছিলে, তারা কি বলছিল? সবাই বলছিল যে আমার ছবি বিভিন্ন জায়গায় তারা দেখছে এবং তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই যে তারা সবাই আমাকে শুভেচ্ছা জানাচ্ছে এবং তাদের সবার কাছে আমি অত্যন্ত ঋণী, কারণ তারা সবাই আমাকে আশীর্বাদ জানিয়েছেন, শুভেচ্ছা জানিয়েছেন এবং তার জন্য আমি তাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। আচ্ছা, তোমার কাছে একটা জিনিস জানবো, এই যে মানে সাফল্য, মানে মেধা তালিকায় র্যাঙ্ক করতে গেলে কিভাবে পড়াশোনা করতে হয় বা তুমি কিভাবে পড়াশোনা করতে একটু বলবে? সবার প্রথমে তো আমি যেটা আগেই বলেছি, এখনো বলছি, সেটা হচ্ছে কনসেপ্ট বেস স্টাডির উপর গুরুত্ব দিতে হবে। মুখস্থ বিদ্যার উপর গুরুত্ব, মানে মুখস্থ বিদ্যাকে যাতে ফার্স্ট চয়েস না করা হয়, বুঝে কনসেপ্ট বুঝে বিষয়টাকে বুঝে পড়া হয় এবং মার্কসের পিছনে না ছুটে সাবজেক্টকে জানার জন্য পড়তে হবে, তাহলে মার্কস আপনি আসবে। আর যদি মার্কসের পিছনে কেউ ছোটে তাহলে মার্কস আরও কমে যাবে। এবার মার্কসের পিছনে না ছুটে সাবজেক্টকে জানার উপায় কি? অনেকে এভাবে পড়ে যে কমন প্রশ্ন আনকমন প্রশ্নের ব্যাপার নেই, পুরো বই পড়তে হবে, প্রত্যেকটা লাইন পুরো বইটা খুঁটিয়ে পড়তে হবে, সাবজেক্টটাকে জানতে হবে, একটা বিষয়েরই একাধিক পাঠ্যপুস্তক পড়তে হবে, বারবার রেফারেন্স বুকগুলো যেগুলো আছে, রেফারেন্স বইও পড়তে হবে। রেফারেন্স বই পড়লে নলেজের পরিধিটা বাড়ে, আরও এক্সট্রা নলেজ পাওয়া যায়। সেটা শুধুমাত্র যে পরীক্ষায় তো কাজে লাগেই, জীবনের বিভিন্ন ক্ষেত্রেও বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় কাজে আসে এবং বারবার রিভিশন দিতে হবে। আমি তো বোধহয় 6-7 বার রিভিশনই দিয়েছি, তো বারবার রিভিশন দিতে হবে এবং মক টেস্ট পেপার সলভ করতে হবে। অনেকেই বলে যে অনেকক্ষণ করে পড়তে হয়, অনেক ঘন্টা পড়তে হয়, তুমি কতক্ষণ পড়তে? আমি পড়তাম নির্দিষ্ট সময় ধরে না, মোটামুটি সারাদিন আমার পড়াশোনাই আমার নেশা, তো রাফলি 8 থেকে 10 ঘন্টা তো হয়েই যেত।
আচ্ছা, পড়াশোনার ক্ষেত্রে তোমার বাবাও তো শিক্ষক, আমরা শুনেছি। বাবা কতটা হেল্প করতো, এবং মা তো গৃহবধূ নাকি? মা বাবা দুজনেই আমাকে ভীষণ হেল্প করতেন। বাবার কাছেই আমি ক্লাস 10 অবধি, মাধ্যমিক স্তর অবধি ফিজিক্যাল সায়েন্স এবং অঙ্ক পড়েছি। শুধু মাধ্যমিক স্তরেই নয়, তারপরেও যখনই আমার কোনো কিছু অসুবিধা হয়েছে তখন তিনি তার সাধ্যমতো আমাকে চেষ্টা করেছেন সেই সমস্যার সমাধান করে দেওয়ার। এবং আমার মা সবসময় আমাকে সাপোর্ট করেছেন মেন্টালি এবং মানে পরীক্ষা দেওয়া মানে তো শুধুমাত্র পড়াশোনা নয়, মানসিক সাহায্য, পরীক্ষা দেওয়া একটা মানে মানসিক মানসিক লড়াইও। তো সেই মানসিক লড়াইটাকে জয়ী হওয়ার জন্য আমার বাবা মা আমাকে ভীষণভাবে সাহায্য করেছেন, তাদের কাছে আমি অত্যন্ত ঋণী। পড়াশোনার পাশাপাশি তুমি কি করতে ভালোবাসো? পড়াশোনার পাশাপাশি যখন আমি সময় পাই তখন গল্পের বই পড়তে এবং ক্রিকেট খেলা দেখতে পছন্দ করি। আমরা শুনেছি বিরাট কোহলি তোমার প্রিয় ক্রিকেটার। হ্যাঁ, অবশ্যই বিরাট কোহলির আমি ভক্ত। আচ্ছা, মানে আইপিএল শুধু দেখো নাকি মানে যে কোনো বিরাট কোহলি খেলা দেখো? আমি আইপিএল কম দেখি, বরং আমি ইন্টারন্যাশনাল টেস্ট ম্যাচ দেখতে ভালোবাসি। টেস্ট ম্যাচ দেখতে অবশ্যই, হ্যাঁ। আচ্ছা, আর কি করা হয়, মানে এমনি মাঠে গিয়ে খেলাধুলা করা হয় কি? মাঠে গিয়ে খেলাধুলা তো করোনার আগে অবধি বন্ধু বান্ধবদের সাথে করতাম, স্কুলেই করতাম। তারপরে তো লকডাউন হয়ে গেল, পড়াশোনার চাপও বেড়ে গেল, তারপরে আর সম্ভব হয়ে ওঠেনি। আচ্ছা, তুমি মাধ্যমিকে সম্ভবত তৃতীয় হয়েছিল, ফোর্থ হয়েছিল, এবং 3 নম্বরের জন্য মনে হয় তুমি ফার্স্ট হতে পারিনি। আচ্ছা, সেটা কি এই উচ্চ মাধ্যমিকে মানে বিরাট কোহলি যেভাবে কামব্যাক করে বিভিন্ন সময় আমরা দেখে থাকি, মানে বিরাট কোহলির অনুপ্রেরণায় সেভাবে কামব্যাক করা? হ্যাঁ, বলতে পারেন যে, কারণ মাধ্যমিকেও আমার আশা ছিল যে 1 থেকে 5-এর মধ্যে থাকবো, এবং আমি 4th হয়েছিলাম। তো 3 নম্বরের জন্য প্রথম হতে পারিনি তখন। যাই হোক, মাধ্যমিকের রেজাল্টেও আমি যথেষ্ট খুশি হয়েছিলাম। এবার আমি উচ্চ মাধ্যমিকে লক্ষ্য ছিল যাতে সেটাকে আরও বেটার করে নেওয়া কীভাবে সম্ভব, এবং সেটা যে বাস্তবেও করতে পেরেছি, সেটার জন্য আমার খুব ভালো লাগছে। মানে মাধ্যমিকে 4th হওয়ার পরেই একটা ভেবেছিলে যে এবারও আরও ভালো রেজাল্ট করতে হবে উচ্চ মাধ্যমিকে, এবং আলিপুরদুয়ারকে মানে রাজ্যের 1 নম্বরে নিয়ে যাওয়া, মানে সেটা হয়তো সেখান থেকে ভেবেছিলে? হ্যাঁ, বলতে পারেন। তবে আমি মেইনলি জোর দিয়েছিলাম মানে পরীক্ষায় ভালো স্কোর করার চেয়েও ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, ইংলিশ, বেঙ্গলি, যে আমার 6টা সাবজেক্ট ছিল, বিশেষত সায়েন্সের সাবজেক্টগুলি, সেগুলি বিশেষভাবে বোঝা এবং জানার উপর। কারণ যেহেতু আমার কম্পিটিটিভ এক্সামও আছে সাথে, JEE মেন্স, অ্যাডভান্সড, নিট, তো সেটার উপরও আমি গুরুত্ব দিয়েছিলাম। এবং আমার মেন জোর ছিল সাবজেক্টকে বোঝার উপর, কারণ আমি দেখেছি যে সাবজেক্টকে গভীর থেকে জানলে নাম্বার অটোমেটিক ভালো এসে যায়। আচ্ছা, বলছিলাম যে এই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা তোমাকে কতটা হেল্প করতে, বা কিভাবে তুমি বিদ্যালয়ে পড়াশোনা করতে, তারা কিভাবে তোমাকে ফোন করা, বা গৃহশিক্ষক যারা ছিল তারা কিভাবে তোমাকে হেল্প করতো? স্কুল শিক্ষক এবং গৃহশিক্ষক সবার কাছ থেকে আমি মারাত্মক সাহায্য পেয়েছি। কজন গৃহশিক্ষক ছিল তোমার? আমার 6টা সাবজেক্ট ছিল, এবং প্রত্যেক সাবজেক্টের একজন করে গৃহশিক্ষক ছিলেন। আচ্ছা, তো গৃহশিক্ষক এবং স্কুল শিক্ষক উভয়ের কাছ থেকে আমি ভীষণ সাহায্য পেয়েছি। ক্লাস 5-এ আমি এই স্কুলে ভর্তি হয়ে ক্লাস 12 অবধি টানা স্কুলেই থেকেছি, আমাদের ম্যাকউইলিয়াম হায়ার সেকেন্ডারি স্কুলে। এখানকার শিক্ষক শিক্ষিকারা যখনই আমার কোনো প্রবলেম হয়েছে কোনো সাবজেক্ট বুঝতে, সঙ্গে সঙ্গে সেই সাবজেক্টের যে শিক্ষক বা শিক্ষিকা, তার কাছে আমি সেই ডাউটটা ক্লিয়ার করে নিয়েছি। ছোটোবেলার থেকেই তারা আমাকে অত্যন্ত সাহায্য করেছেন। ক্লাস 8 অবধি একদম আমি রেগুলারলি ক্লাস করেছি। ক্লাস 9-এ থাকতে তো লকডাউনই চলে আসলো কোভিডের কারণে। তারপরে অফলাইন ক্লাস নিয়মিতভাবে না হলেও স্কুলের যে কোভিড চলাকালীন অনলাইন ক্লাসগুলি হতো মাধ্যমিকের সময়, এবং ক্লাস 11-12-এ প্র্যাকটিক্যাল ক্লাস সায়েন্সের আমি রেগুলারলি অ্যাটেন্ড করেছি, এবং আমার স্কুলের শিক্ষক শিক্ষিকারা ভীষণ সাহায্য করেছেন। আমার গৃহশিক্ষকদের কথাও অবশ্যই বলবো, তারা আমাকে 1-to-1 গাইডেন্স দিয়েছেন। যখন কোনো সাবজেক্টে সমস্যা হয়েছে তখন সেই সাবজেক্টের কনসার্ন গৃহশিক্ষকের কাছে সেই সাবজেক্টে ডাউট ক্লিয়ার করেছি, এবং তাদের সকলের কাছে আমি অত্যন্ত ঋণী। পরবর্তী লক্ষ্য কি আছে? আমার পরবর্তী লক্ষ্য হচ্ছে অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে PhD করা, গবেষণা করে সায়েন্টিস্ট হওয়া। তো তার জন্য আমার ইমিডিয়েট টার্গেট হচ্ছে IISc ব্যাঙ্গালোর অথবা আইজার কলকাতায় ইন্টিগ্রেটেড BSMS করে তারপর রেপুটেড কোনো ইউনিভার্সিটির থেকে অ্যাস্ট্রোফিজিক্সে PhD করা। আমরা শুনতে পেরেছি যে মানে এই একটা সাফল্য আসার পরে হয়তো বন্ধু বান্ধবদের সঙ্গে সময় কাটানো এবং সব জায়গায় ঘুরতে যাওয়া একটা বিষয় থাকে, তুমি বাড়িতে বসে এখনও পড়াশোনা করছো, মানে পড়াশোনার প্রতি এই যে এত আগ্রহটা, ভবিষ্যৎ প্রজন্মকে কি বলবে? পড়াশোনার প্রতি এটাই আমার আগ্রহ, কারণ আমি সবসময় চেষ্টা করেছি যে বিষয়কে জানার জন্য আমি যে সাবজেক্টটাকে ভালোবাসা দিয়ে পড়ছি সেই বিষয়টাকে যাতে আমি পুরোপুরি জানতে পারি, টপ টু বটম, A to Z, সেটার আমি সবসময় চেষ্টা করি। তো এর জন্য পড়াশোনাটাই আমার নেশা, এবং আমি আমার ছোট ভাই বোন তাদের উদ্দেশ্যে এটাই বার্তা দিতে চাইবো যে তোমরা জীবনে যেখানেই যাও না কেন, তোমরা কখনোই যাতে পড়াশোনার লক্ষ্য থেকে দূরে সরে না যাও, পড়াশোনাটাকে তোমাদের পাথেয় করে রেখে চলো, এটাই আমি আমার ছোট ভাই বোনেদের বলতে চাইবো। একদম শেষ প্রশ্ন, রাজনীতি সম্পর্কে কি ধারণা রয়েছে তোমার?
না, রাজনীতি পার্টি পলিটিক্স সম্বন্ধে আমার বিশেষ কোনো ইন্টারেস্ট নেই। আমার নিজেরও 18 বছর বয়স পূর্ণ হয়নি, সুতরাং পার্টি পলিটিক্স নিয়ে আমার কোনো ওপিনিয়ন নেই। তবে এটাই বলবো যে আমাদের দেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করতে শিক্ষা, স্বাস্থ্য এবং গবেষণা ক্ষেত্রে বিশেষভাবে বিনিয়োগ করা প্রয়োজন। তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা কথা বললাম অভিক দাসের সঙ্গে, উত্তরবঙ্গের ছেলে, আলিপুরদুয়ারের ছেলে, আলিপুরদুয়ার ম্যাক উইলিয়াম উচ্চ বিদ্যালয়ের ছেলে, রাজ্যে প্রথম হয়েছে উচ্চ মাধ্যমিক। আমরা তার সঙ্গে কথা বললাম, ওর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। আগামী দিনে ও আরও অনেক উঁচু জায়গায় পৌঁছাক, আমরা উত্তরের সংবাদের টিমের পক্ষ থেকে এই আশা রাখি। সকলকে ধন্যবাদ। বিভিন্ন খবর দেখতে চোখ রাখবেন উত্তরের সংবাদের পর্দায়। আপনাদের সঙ্গে ছিলাম আমি মিল্টন সরকার। ধন্যবাদ সকলকে।